স্বাতন্ত্র্যে। রংহীন খবরে আমরা রংবাজি করতে চাই। আমার সঙ্গে দেখুন অনুপম অনলাইন, প্রতি সোম থেকে বুধবার রাত ঠিক 8টায় 24 আওয়ার্স টিভিতে। তর্কের জন্য তর্ক নয়, আমরা বিষয়ের গভীরে আলো ফেলতে চাই। আমরা প্রশ্ন করতে চাই যে কোনো ক্ষমতাধরের দিকে চোখে চোখ রেখে। টিআরপি আভিজাত্যে নয়, আমরা নজর কাটতে চাই বোধের গভীরতায়, চিন্তার স্বাতন্ত্র্যে। রংহীন খবরে আমরা রংবাজি করতে চাই। আমার সঙ্গে দেখুন অনুপম অনলাইন, প্রতি সোম থেকে বুধবার রাত ঠিক 8টায় 24 আওয়ার্স টিভিতে। নমস্কার, আমি অনুপম কাঞ্জিলাল। অনুপম অনলাইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ঠিক এই মুহূর্তে রাজ্যের অনেক জায়গাতেই জনসেবা করবার জন্য বিক্ষোভ দেখানো হচ্ছে। হ্যাঁ, শুনতে একটু আশ্চর্য মনে হলেও এটাই সত্যি। জনসেবা করতে চেয়ে বিক্ষোভ কেন? কারণ জনসেবা করা যাচ্ছে না যদি রাজনৈতিক দলের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় টিকিট না মেলে। আর টিকিটের জন্য হাহাকার চলছে সর্বত্র। জনসেবা করতে হবে, তো জনসেবা থেকে বাদ হয়ে যাচ্ছে অনেকে, কারণ টিকিট পাচ্ছে না। রাজনীতি ঠিক এই জায়গাতে এসে দাঁড়িয়েছে। আমরা বারবার করে বলি যে রাজনীতি আসলে নিজেই একটা সংস্কৃতি, যে আমাদের সমাজ, আমাদের সভ্যতাকে ধরে রাখে, এগিয়ে নিয়ে যায়। সেই রাজনীতির চেহারাটা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে আমরা বোধহয় একটু খেয়াল করলেই তা বুঝতে পারি। যেভাবে বিক্ষোভ সর্বত্র ছড়াচ্ছে, যেভাবে এক দলের টিকিট না পেয়ে অন্য দলে চলে যাচ্ছে কেউ কেউ, আবার কান্নায় ভেঙে পড়ছে। সমস্ত নীতি, আদর্শ, নৈতিকতা সমস্ত কিছুই এসে দাঁড়িয়েছে একটা টিকিটের উপর, নির্বাচনে লড়বার টিকিট। ঠিক এই বিষয়টাই আমাদের আজকের আলোচনার হেতু বা আলোচনার লক্ষ্য। আমরা এই জন্য এই বিষয়টাকে নিয়ে আলোচনা করতে চাইছি যে টিকিটের হাহাকার আসলে কিসের হাহাকার? রাজনীতির শূন্যতার, রাজনীতির নৈতিকতাহীনতার, নাকি আরো অনেক কিছুর? আমরা এই বিষয়গুলোর উপরে আলো ফেলতে চাই, মানুষের বোধে, মানুষের চেতনায় নাড়া দিতে চাই। আর সেই জন্যই টিকিটের হাহাকার এই শিরোনামের আলোচনায় আমরা গোটা প্রেক্ষিতটা একটু নেড়ে চেড়ে দেখবার প্রয়াস করব। আসুন, এই মুহূর্তে আলোচনার জন্য যারা যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন তাদের সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং সমাজকর্মী মিরাতুন নাহার, আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক রূপম চট্টোপাধ্যায়, আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম কর্মী সন্দীপ নাট্য, বিজেপির পক্ষ থেকে রয়েছেন অভিষেক ভট্টাচার্য, এবং কংগ্রেসের প্রতিনিধি হিসেবে আমাদের সঙ্গে থাকবেন, ইতিমধ্যে যোগ দিয়েছেন, আমাদের পর্দা এখন দেখা যাচ্ছে না, কিছু সময়ের মধ্যে তিনি আসবেন, অনিন্দ রায়চৌধুরী। আপনাদের সবাইকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আমি আলোচনা শুরু করব মিরাতুন নাহারকে দিয়েই। মিরাতুন দি, আপনার কথায় আমি বিভিন্ন আলোচনায় আপনাকে এনেছি। আপনি বারবার একটা কথা বলেন যে রাজনীতি যখন খারাপ হয়ে যায়, রাজনীতি যখন ভ্রষ্ট হয়, বিপদগামী হয়, তখন সমাজের একটা বিপদ আসে। কোথাও কি মনে হচ্ছে এই যে চিত্রটা আমরা দেখছি, যে টিকিট না পেয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ, তারপরে সেই বিক্ষোভ আটকাতে পুলিশ, এক দল থেকে অন্য দল, এবং রাস্তাঘাটের রীতিমতো বিক্ষোভের একটা পরিবেশ তৈরি হচ্ছে, কোথাও কি মনে হয় ভ্রষ্ট রাজনীতির একটা স্পষ্ট প্রতিফলন এটা? প্রথমে বলে নেওয়া প্রয়োজন যে নির্বাচন প্রক্রিয়া আমাদের দেশে সংবিধান সম্মত একটি প্রক্রিয়া। আমাদের দেশের সংবিধান সারা বিশ্বে এবং প্রশংসা দিয়েছে। এই নির্বাচন প্রক্রিয়াটা এখন এই মুহূর্তে এই রাজ্যের মানুষের হাতে পড়ে এমন একটা প্রহসনে পরিণত হয়েছে যে আমাদের লজ্জা করছে, সব ফেলে লজ্জাই করছে, দুঃখ আর হচ্ছে, লজ্জা পাচ্ছি। কারণ যখনই যেখানে যত টেকনোলজি, যত রকম মিডিয়া খুলছি, সর্বত্র দেখতে পাচ্ছি কেবল যারা পদে বসে আছেন তাদের ভূমিকা, আর বাকিদের যারা প্রার্থী হতে চায় এই নির্বাচনে তাদের কান্নাকাটি, হাহাকার। যেটা তুমি বললে হাহাকার শোনা যাচ্ছে, যে প্রার্থী হতে না পারার হাহাকার। আর আরেকটু তুমি যোগ করেছো কি, জনসেবা করতে না পারার হাহাকার।
এটাকে আমি বলি দেশ সেবা। দেশ সেবা করাটাই হচ্ছে রাজনীতির মূল লক্ষ্য, রাজনীতির সেটাই সদর্থ। তো সেই দেশ সেবা সেবা করতে গেলে আবার টিকিট লাগে, আর সেই টিকিট যারা দেন তারা তারা সাংঘাতিক প্রতাপশালী, আর যারা পান তারা কাঙাল, কাঙালপনা তাদের মধ্যে দেখা যায়। অতএব না পেলে হাহাকার, কারণ অনেক কিছু থেকে বঞ্চিত হতে হয়। লুটেরা হওয়ার সুযোগ পাওয়া যায় না, ওরা লুটেরার জায়গায় বসে আছে, আমাদের সুযোগ দিচ্ছে না, তাই ওদের হুঙ্কার আর এদের কান্না শোনা যায়, হাহাকার শোনা যায়। এইরকম পরিস্থিতি আমাদের জন্য, সমস্ত দেশবাসী তথা রাজ্যবাসীর জন্য অতীব লজ্জার এসেছি। আজকে অনেক অতিথি আছেন, তারা একদম আমি এই সূত্রটা ধরে রূপম চট্টোপাধ্যায়ের কাছে আসবো। দীর্ঘদিন সাংবাদিকতা করছেন রূপম বাবু, কি মনে হচ্ছে যে চিত্রটা সামনে আসছে, এই বিষয়টাকে কি মনে হচ্ছে যে আসলে কোথাও রাজনীতির যে পথভ্রষ্ট হওয়ার ইঙ্গিত আমরা পাচ্ছিলাম, সেটাকে কোথাও এখানে খুল্লা হয়ে গেল? বিষয়টা এরকমই যে আগে আমরা সাংবাদিকতা শুরু করার প্রথম যুগে দেখতাম আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করতো একটা খেলার টিকিট লাগবে, ইডেনে খেলা আছে তো ইডেনে একটা খেলার টিকিট লাগবে, এবং কাগজে হেডলাইন হতো যে টিকিটের হাহাকার, সেটা হচ্ছে খেলা দেখার টিকিট। এবং এখন আজকে চমৎকার ভাবে আজকের ইয়েতে তো খেলা হচ্ছে, সবাই তো বলছেন খেলা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার এটাই হচ্ছে ইডেনের যে খেলাটা বা টেস্ট ক্রিকেট, ওয়ানডে, এইগুলো এখন রাজনীতির ময়দানে খেলাটা শুরু হয়েছে, এটা একটা খেলা। তো যখন খেলা, তো সেই খেলায় অংশগ্রহণ করবার জন্য প্রত্যেকেরই চরম আকুতি, এবং সেই জায়গা থেকেই কে কতটা খেলায় অংশ নেবে, কারণ ওখানে টাকা উঠছে। ওখানে কিসের খেলা? টাকা ধরার খেলা। এই যে কাটমানির এত গল্প, উন্নয়নের এত গল্প, পেছনে তো এটাই। কারণ খুব রিসেন্টলি একটা উদাহরণ দিচ্ছি, ওই ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, তাদের একটা সম্মেলন ছিল, রাজ্য সম্মেলন। তাতে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরের ইঞ্জিনিয়ারদের সংগঠন, ওটা ইউনাইটেড প্রোগ্রেসিভ ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন। সেখানে একটা কথা খুব বড় করে আলোচনা হচ্ছিল যে উন্নয়ন হয়েছে, কিন্তু উন্নয়নের মান অত্যন্ত খারাপ। রাস্তাঘাট, ড্রেন, সেতু, বিভিন্ন রকম ওই যে কালভার্টগুলো তৈরি হচ্ছে, সেগুলো আয়ু খুব কম। কারণ উন্নয়ন হয়েছে কিন্তু উন্নয়নের মান অত্যন্ত খারাপ, কারণ উন্নয়নে যে টাকা বরাদ্দ হচ্ছে তার একটা বড় অংশই চলে যাচ্ছে এই কাটমানির পকেটে। ফলে যে রাস্তাগুলো তৈরি হচ্ছে তার মান অত্যন্ত নিম্ন। তো এই রাজনৈতিক খেলাটাতেই রাজনৈতিক নেতাদের, কর্মীদের অংশগ্রহণের জন্য ভেতরে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। শুধু যদি দেশ সেবা হতো, দেশ সেবার তো নানা রকম ফর্ম আছে, সেইগুলো মানুষের কাছে। আপনি এই মুহূর্তে কোনো সমস্যা নিয়ে কোনো রাজনৈতিক দলের কাছে, নেতার কাছে যান, সে বলবে সব ভোটের পরে আসবে, অর্থাৎ এখন ভোট চলছে, চুপ, ভোটের পরে আসবে। অথচ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে, এবং যদি স্বাস্থ্যক্ষেত্রে ধরি, আমি স্বাস্থ্যক্ষেত্রে দেখতে পাচ্ছি বদলি হচ্ছে একজন চিকিৎসক, তাকে যেখানে দেওয়ার কথা তা না দিয়ে আরো ইন্টিরিয়ারে দেওয়া হচ্ছে। যে কারণে দেওয়া হচ্ছিল সেই কারণটা উঠে গেল, কোনো মতে তাকে একটা কোথাও বুঝিয়ে দাও। কারণ তিনি দীর্ঘদিন উত্তরবঙ্গে কাটিয়েছেন, দক্ষিণবঙ্গে আসতে চাইছেন একটা জায়গায়, তিনি মানুষের সেবা করতে চাইছেন। সবচাইতে এফেক্টিভলি একজন চিকিৎসক কিভাবে চিকিৎসা পরিষেবা দিতে পারে সেটা নিয়ে প্রশাসনের মাথা ব্যথা নেই, তাকে যে কোনো একটা জায়গায় দিয়ে দাও। যারা কাজ করতে চাইছে, মানুষের সেবা করতে চাইছে, যাদের সেবাটা সমাজের মানুষের প্রয়োজন, তাদের চাকরি, বদলি, নিরাপত্তা, সুস্থতা, এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এগুলোর প্রতি প্রশাসনের কোনো নজর নেই। কারণ দেশ সেবা বলতে বোঝায় ওই লোকগুলো যারা টিকিট পাবে, নেতা মন্ত্রী হবে, তবে তারা দেশ সেবা করবে। তার বাইরে যে সেবার বিষয়, টিকিট না পেয়েও যে দেশ সেবা করা যায়, মানুষের কাজ করা যায়, রাজনীতিতে থাকা যায়, সেটাই কোথাও যেন হয়ে গেছে, উজ্জ্ব হয়ে গেছে। অথচ আমরা এই দেশে দেখলাম এই কদিন আগে, কিছুদিন আগে, কয়েক বছর আগে স্বামী অগ্নিবেশ হরিয়ানার শিক্ষামন্ত্রী হয়েছিলেন। 2 বছর তিনি নানা রকম চেষ্টা চরিত্র করলেন, খুব একটা কাজ করতে পারছিলেন না, মন্ত্রিত্ব ত্যাগ করলেন। তো যে কাজ তিনি করতেন সেই কাজে আরো বেশি নিজেকে নিয়োগ করলেন।
বেশ, এবং যেহেতু তিনি রূপমবাবু আপনার কাছে আসবো, আমি একটু সন্দীপের কাছে আসবো। সন্দীপ, যে খেলাটা হচ্ছে আমি শুনছিলাম, আমি দেখছিলাম যে আপনি রীতিমতো না মানে আপনার প্রতিক্রিয়ায় না ধরা পড়ছিল যে না রাজনীতি খেলা নয় এবং সবাই টাকার জন্য রাজনীতি করে এমনটা নয়, কোথাও বোধহয় আপনি এটা বলতে চাইছিলেন। বামপন্থীদের একটা আলাদা ভূমিকা আছে, কিন্তু তৎসত্ত্বে গোটা রাজনীতির চেহারাটা এখন যেখানে এসে দাঁড়িয়েছে সত্যি কি খুব আলাদা করা যায় যে খেলা হবে, এই স্লোগানটা তো সবাই নিয়ে নিল। আসলে রাজনীতি কি খেলা? প্রথমত এই কথাটা বিরোধী রাজনীতি কখনোই খেলা হতে পারে এখন সেটা কখনোই খেলা না, এটা বলবার চেষ্টা হচ্ছে। এবং যারা নিজেরা নিজের অর্ডার খেলা হবে এখানে যা পশ্চিমবঙ্গের রাজনৈতিক রাজনীতি অর্থাৎ আমরা এর মূল্যবোধের রাজনীতি সেইখানে কারণ তৃণমূল এবং চেষ্টা করেন আপনারা মনে করেন আপনারা বক্তব্য চেষ্টা করেন যে এই সমস্ত রাজনৈতিক দলগুলোর বাইরে কিন্তু আপনি আপনি পরবর্তীকালে যোগাযোগ যারা রাজ্যে বড় বড় চাহিদা বা যা রয়েছে যে মুহূর্তে যে রাজনৈতিক আন্দোলন বা যা এটাই আমরা আর তৃণমূল আর বিজেপি দুটো দল বিজেপি আমরা তারা সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সুনির্দিষ্ট বক্তব্য আমাদের রয়েছে। আমরা মনে করি একটা প্রাথমিক স্তর একটা প্রাথমিক স্কুলে যেমন একটা ছেলে নিয়ে সে পরবর্তী ছেলে নিয়ে আয়োজিত ছেলের জন্য উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়, সেই এখানে প্রাথমিক স্তর এবং তারপরে হায়ার এডুকেশনের জন্য তারা বিজেপি অর্থাৎ ডাকাতি করে এবং এরাজ্যে তৃণমূলের নেতা এই বিজেপি নেতা সংখ্যায় তৃণমূল আছে যত রাজ্যের এবং আরো আমলাবাদী রাজনৈতিক দলের তালিকা সিলেক্ট হয়েছে দেখবেন গন্ডগোল আমাদের সন্দীপ আপনার কাছে আবারও আসবো সন্দীপ আসবো আমি অভিষেকের কাছে আসবো। অভিষেক, আপনাকে আমার যেটা জিজ্ঞাসা যে সন্দীপ যেটা বললেন যে দুটো দল কোথাও যেন খুব মিল খুঁজে পাওয়া যাচ্ছে। দুদিন আগে তৃণমূল কংগ্রেসের টিকিট প্রকাশ মানে প্রার্থী তালিকা প্রকাশ পাওয়ার পরে যে ঘটনা ঘটলো, বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ পাওয়ার পর একই রকম ঘটনা পরপর ঘটনা, কোথাও কি মনে হচ্ছে যে নীতিগত বিষয়টা কোথাও পিছিয়ে যাচ্ছে, প্রাপ্তিযোগে রাজনীতিটাই প্রাধান্য পাচ্ছে? দেখুন, আমি আমার দল নিয়ে কথা বলতে পারি, আমি অন্য দল নিয়ে কোনো মন্তব্য করতে পারবো না। তাদের কি হয়েছে সেটা তাদের আপনার দল নিয়ে বলুন, আপনার দল নিয়ে যে বিক্ষোভটা কিসের জন্য, মানে একটা সংগঠিত দল একটা অর্গানাইজ দল বলে আপনাদের জানি, সেই দলটার মধ্যে এইরকম প্রতিক্রিয়া সেটা কি খুব কাঙ্ক্ষিত? না, কাঙ্ক্ষিত নয়, একদমই কাঙ্ক্ষিত নয়। কোথাও নিজের চাহিদার কথা কর্মীরা তাদের নেতাদের বলার কথা মনে করেছেন বলে বলেছেন। পদ্ধতিগত পার্থক্য থাকতে পারে এবং সেটা নিয়ে তর্কও থাকতে পারে। অনেকেরই তো অনেক রকম ভাবে প্রতিনিধিত্ব করতে ইচ্ছে হয়, তবে দলের সিদ্ধান্তটা মেনে নেওয়াটাই আমার মনে হয় একমাত্র কাঙ্ক্ষিত বিষয় হওয়া উচিত সবসময়, এবং আমি আশা করি এই ব্যাপারটা খুব শিগগিরই মিটেও যাবে। মানে মিটে যাবে, মেটাতে হচ্ছে। আমি বলছি খুব রাজনীতিকে নিয়ে আমরা যে আলোচনাটা করছি, রাজনীতি একটা নীতি, একটা আদর্শের একটা নৈতিকতা, কোথাও আপনার মনে হয় না ঘটনা পরম্পরাগুলো যেভাবে ঘটছে তাতে নৈতিকতা আদর্শ এটা তারও রাজনীতি করছে যারা তারা এই ধরনের আচরণ করতে পারে
বিশ্বাস হয়, বিশ্বাস করা কোনো সম্ভব? দেখুন দেখুন দেখুন, একটা ডেমোক্রেটিক পার্টি, তার দাবি দাওয়া থাকতে পারে, তার বলার অধিকারও থাকতে পারে। যারা লড়াই করেছেন মাটিতে থেকে, তাদের নিজেদের দাবি তারা জানাতেই পারে। হ্যাঁ, সেটা রাস্তায় দাঁড়িয়ে হয়তো করাটা ঠিক হয়নি, সেটা আলাদা বিষয়, কিন্তু দাবি দাওয়া তো থাকতেই পারে। একদম, আমি ঠিক এই বিষয়টা নিয়ে আসবো মিলাতুন্দির কাছে। মিলাতুন্দি, যেটা অফিসার বলছেন যে একটা বিক্ষোভ হতে পারে, আমরা কি ঠিক এভাবে দেখতে পারি? মানে গোটা চিত্রটা যদি দেখি তাহলে কি এভাবে ভাবা সম্ভব যে আসলে কিছু মানুষের কিছু বিক্ষোভ হয়েছে, তারা দীর্ঘদিন কাজ করছিল, তাদের প্রাপ্তিটা হয়নি, তাই তারা একটু বিক্ষোভ দেখা যায় এবং তাদের বুঝিয়ে সুঝিয়ে রাজি করানো যাবে। আমি যদি ধরে নিই আজকে বিভিন্ন জন রাজি করাবেন, আলোচনা করবেন, তারপরে রাজি হয়ে যাবেন, বিষয়টা কি তারপরে সব সুস্থ হয়ে যাবে? রাজনীতির চেহারাটা তারপরে খুব শুদ্ধ হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে? বিশ্বাস করা যায়? ভরসা হয়? খুব স্পষ্ট কথা যদি বলি তাহলে কথাটি এরকম যে এখন রাজনীতিতে এবং আমাদের রাজ্যের শাসক দল যেভাবে রাজনীতি করছে, অন্যদের কথা বাদ দিচ্ছে, এটাই বাদ দিচ্ছে অন্যদের কথা, আর এই মুহূর্তে এরাই বেশি প্রাসঙ্গিক। অবশ্য কেন্দ্রীয় দল প্রতিপক্ষ, বিশেষ করে প্রতিপক্ষ তারা, সুতরাং তারাও সেক্ষেত্রে প্রাসঙ্গিক। কিন্তু আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সেখানে রাজ্যের শাসক দলের কথা প্রাসঙ্গিক। আমার মনে হয়েছে দীর্ঘদিন ধরে যেরকম ভাবে দেখছে যে প্রধান যিনি তাকে, তার ক্ষেত্রে একটা নীতি তিনি গ্রহণ করেছেন এবং করেন, সেটা হলো, মার্জনা করবেন আমাকে, আজকের দিনের রীতি ইউজ অ্যান্ড থ্রো, ব্যবহার করো এবং ছুঁড়ে ফেলো। সত্যি সত্যি দেখা যাচ্ছে আজকের কিছু নেতা যাদের মধ্যে আমরা হাহাকার শুনতে পাচ্ছি, যারা খুবই কষ্ট পেয়েছে তাদেরকে বাদ দেওয়ার জন্য, তারা রীতিমতো ওনার হয়ে কাজ করেছেন, ওনার দলের হয়ে কাজ করেছেন। সেই কাজগুলো কতখানি কাজ আর কতখানি অকাজ। কাজ বলবো আমি, যদি দেশের জন্য ভালো হয়, দেশবাসীর জন্য ভালো হয়, তাহলে সেগুলো কাজ। আর অকাজ যদি দেশবাসীর জন্য ক্ষতিকারক হয়, তাহলে সেই কর্মগুলো, সেই উদ্যোগগুলো, সেই সমস্ত কিছু যা তারা করেছেন সেগুলো। তো আমার এখানে একটা বক্তব্য খুব স্পষ্ট, প্রথম যেটি বললাম সেটি স্পষ্ট। এর উদাহরণ দিতে গেলে আমি নিজে ছোট হয়ে যাব, আমি ছোট হতে চাই না, নিম্নরুচির পরিচয় দিতে চাই না, সেই জন্য উদাহরণ দিচ্ছি না। কিন্তু একজন অভিনেতার কথা মনে করছি, তিনি এই দলে নিজেকে যুক্ত করেছিলেন। সেই অভিনেতাকে পৃথিবী থেকে সরে যেতে হলো কারণ তিনি একটি সত্য কথা উচ্চারণ করে ফেলেছিলেন নির্বোধের মধ্যে, কি না ঘরে ছেলে ঢুকিয়ে দেবো। অর্থাৎ সেটাই হচ্ছে শাস্তি। একটি দলের পক্ষ থেকে একজন সমর্থককে শাস্তি, একজন বিক্ষোভকারী বা একজন যাকে শত্রু মনে করা হচ্ছে তাকে শাস্তি দেওয়ার প্রক্রিয়া হলো ঘরে ছেলে ঢুকিয়ে দেবে। এই কথাটা অত্যন্ত নির্বোধের মতো তিনি বলে ফেলেছিলেন এবং তার শাস্তি তিনি পেয়েছিলেন, জেল ভোগ করতে হয়েছিল এবং তাকে তারপর পৃথিবী থেকে চলে যেতে হয়েছিল। একটা নমুনা আমি দিলাম। এরপরে যে কথাটা বলা আমার প্রয়োজন বলে মনে হচ্ছে, সেই কথাটা বলে আমি থামবো, সময় বেশি নেওয়াটা খুব অনুচিত বলে আমি মনে করি। সেটি হলো, যারা এখন হাহাকার করছে তাদের সুবুদ্ধি ফিরে আসা জরুরি। তারা তখন কি করেছেন? স্থাবকের কাজ করেছেন। তারা তখন কি করেছেন? এতকাল ধরে দলের সমর্থক হয়ে দলটাকে ভালো করার চেষ্টা করেছেন। দলের পক্ষ থেকে, দলপ্রধানের পক্ষ থেকে দেশবাসী দেশের ভালো করার চেষ্টা করেছেন, দেশ সেবা করার চেষ্টা করেছেন। কেউ তাদের ভালো বলে? যারা হাহাকার করছে তাদের কেউ ভালো বলে? আমি তো দেখতে পাই না। দেখতে পাচ্ছি কয়েকজনকে আমি মিডিয়াতে হাহাকার করতে দেখলাম, কিন্তু তাদের সেই হাহাকার দেখলেও হাসি পায়। অনিন্দ্যবাবু যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করছি, যে রাজনীতি শুধুমাত্র যদি অনুপাতের মতো কাজ করতো শেষ পর্যন্ত, তাকে দিয়ে লাভের হিসাবটা ঠিক মতো হতো, তাহলে তাকে আজকে এই হাহাকার করতে হতো না। আর তিনি যদি বিবেক বুদ্ধি নিয়ে কাজ করতেন, তাহলে তাকে হাহাকার করতে হতো না। তিনি ভাবতেন নিশ্চিত। বেশ, অনিন্দ্যবাবু যে বিষয়টা নিয়ে আলোচনা করছি,
রাজনীতি নীতি আদর্শ নয়, একটা নির্বাচনী টিকিট, এটা এত অমূল্য, এত মহামূল্যবান হয়ে উঠেছে যে সেই রাজনীতি টিকিট না পেলে, নির্বাচনে লড়বার টিকিট না পেলে বিক্ষোভ হবে, ভাঙচুর হবে, রাস্তা অবরোধ হবে, আগুন জ্বালানো হবে। এই যে রাজনীতির চেহারাটা, কোথাও মনে হয় না যে আসলে এই চেহারাটা প্রমাণ করে দিয়েছে এই সময়, এই মুহূর্তে রাজনীতিটার যে ভ্রষ্ট রাজনীতি, সেটারই একটা ইঙ্গিত দিচ্ছে নাকি? সমস্ত কো প্যানেলিস্টদের আমি প্রণাম জানিয়ে, নমস্কার জানিয়ে, আমি দু একটা কথা, কি কথা শোনা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। হ্যাঁ, আছে কিছু সময়, আমরা দেরিতে শুরু করেছি যান্ত্রিক গোলযোগের জন্য, আর একটু সময় পাবো। আপনি বলুন। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, শোনা যাচ্ছে। দেখুন, আমি প্রথমে যেটা বলছি যে তৃণমূল কংগ্রেসের যখন ক্যান্ডিডেটের লিস্ট তৈরি হলো, দেখলাম কিছু লোক দেওয়া হলো না, সেটা তৃণমূল কংগ্রেস ব্যক্তিগত দলের ব্যাপার এবং তৃণমূল নেত্রীর নিজস্ব ব্যাপার। কিন্তু বিজেপি ততক্ষণ পর্যন্ত ক্যান্ডিডেটের লিস্ট ডিক্লেয়ার করলো না যতক্ষণ না পর্যন্ত তৃণমূল 294টা আসনে তাদের ক্যান্ডিডেটের লিস্ট ডিক্লেয়ার করে। এবার বিজেপি দেখলো যে তৃণমূলের এমন কিছু মানুষকে যদি তৃণমূল কংগ্রেস টিকিট না দেয়, তাহলে আমরা তাদের দলে নেব এবং দলে নিয়ে সেই সমস্ত মানুষদের দেবো। অতএব এখানে বাংলার গণতন্ত্র এবং বাংলার রাজনীতির নীতি আদর্শ থেকে শুরু করে নৈতিকতা থেকে সমস্ত কিছু আজকে ধ্বংসের মুখে চলে গেছে। আপনি বলছিলেন একটু আগে খেলা হবে, এই খেলা হবে স্লোগানে আমরা বিশ্বাসী না। বিজেপি বিশ্বাসী খেলা হবে স্লোগানে, যে ইভিএম এর যে খেলাটা ওনারা খেলেন সেই খেলাটা হয়তো নির্বাচনের পরে খেলবেন, আর তৃণমূল কংগ্রেস রাস্তার মধ্যে উন্নয়ন দাঁড় করিয়ে খেলবেন। আসলে এই খেলাটা হচ্ছে কর্মসংস্থান ভার্সেস টোকেন একাদশ এবং পয়লা একাদশের খেলা। আমরা জানি মানুষ আমাদের এই কর্মসংস্থান একাদশকে বিজয়ী করবে। এবার আমি পরপর আপনাকে বলি যে যাদেরকে টিকিট দেওয়া হলো, যে সমস্ত মানুষগুলোকে, তারা কিন্তু তৃণমূল থেকে বিচ্যুত হয়েছে। তৃণমূলে তারা টিকিট পাননি বলে তারা বিজেপিতে জয়েন করেছে। আমি যদি ভাবতাম যে তৃণমূল কংগ্রেসের নীতি আদর্শের প্রতি বীতশ্রদ্ধ হয়ে, তৃণমূল কংগ্রেসের উন্নয়নের প্রতি বীতশ্রদ্ধ না করে তারা অন্য কোনো রাজনৈতিক দলে জয়েন করতো, কোনো রাজনৈতিক দলের প্রার্থী হতে, তাহলে তার গ্রহণযোগ্যতা অন্যরকম ছিল। কিন্তু এখানে দেখবেন যে 4 জন বিজেপি এমপি কে টিকিট দিয়েছে, অতএব 299টা সিটে বিজেপির পাঠার মতো সুযোগ নেই। কখনো তারা 4 জনকে টিকিট দিয়েছে যারা সাংসদ। এবার আপনি আমায় বলুন যে সাংসদদের টিকিট দিল, সেই সাংসদরা যদি ভোটে জেতে, ধরে নিলাম বিতর্কের খাতিরে ভোটে জিতবে এই 4 জন মানুষ, এই 4 জন বিধায়ক যদি হয়, 4 জনের সিটে আমাদের ট্যাক্সের টাকা খরচ করে আবার নির্বাচন করতে হবে। এটা কি কাঙ্ক্ষিত আমাদের কাছে? যেখানে আপনাকে তাহলে আমি ঠিক এখানেই কয়েকটা জবাব নিয়ে নেব। আমি খুব সংক্ষেপে বলুন, আপনি কথা জবাব নেব, বলুন। আমি সংযুক্ত মোর্চার এবং বামফ্রন্টের প্রতিনিধি আছেন, তাদের হয়ে আমি আপনাকে একটা কথা পরিষ্কারভাবে আমাদের দলের পক্ষ থেকে এবং মোর্চার পক্ষ থেকে বলে দিই, এমন কোন মানুষকে আমাদের মোর্চা টিকিট দেবে না যে মানুষটার সিবিআই বা ইডি কলিং বেল বাজায়। এমন কোন মানুষকে টিকিট দেবে না যে মানুষটা রাতারাতি কংগ্রেসে জয়েন করেছে। এমন কোন মানুষকে দেবে না যে মানুষটা দুর্নীতির সাথে টিকিট পাবে। স্পষ্ট কতগুলো অভিযোগ এলো, সেটা হচ্ছে যে অপেক্ষা করা হচ্ছিল তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের, তারপরে আপনারা প্রার্থী তালিকা প্রকাশ করেছেন। যেমন আমি নাম করে বলতে পারি রবীন্দ্রনাথ ভট্টাচার্য, তাকে নিয়ে তুমুল বিক্ষোভ হচ্ছে। এই বিষয়টা জবাব, এবং তারপরে যে জবাবগুলো যে একের পর এক রাজনীতিতে আপনারা এমপিদের, স্ট্যান্ডিং এমপি যারা, তাদের দাঁড় করাচ্ছেন, ফলে একটা অহেতুক খরচের ব্যাপার হবে। কারণ এরা যদি এখানে নির্বাচনে যেতে তারপরে আবার বাই ইলেকশন করাতে হবে, সেক্ষেত্রে একটা খরচ হবে, যে খরচটা আসলে সাধারণ মানুষের ট্যাক্সের পয়সায় আসে। খুব সংক্ষেপে আপনার উত্তর নেবো, তারপর রূপম চট্টোপাধ্যায়ের কাছে যাবো। অবশ্যই দেখুন, আমার সংযুক্ত মোর্চার দাদাদেরকে খুব শ্রদ্ধাবনত হয়েই কতগুলো প্রশ্ন ওনারা করেছেন। আমি বলছি প্রশ্ন নয়, যে প্রশ্নটা এসেছে তার উত্তরটা দিন। আপনি প্রশ্ন করবেন পরে, আগে যেহেতু প্রশ্নটা এসেছে উত্তর দিন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? বোধহয় শোনার অসুবিধা হচ্ছে।
শুনতে পাচ্ছেন এবার? কারো ল্যান্ডফোন বাজছে, কারো ল্যান্ডফোন বাজছে। ডিস্টার্ব হচ্ছে একটু। ভালো আমাদের দিক থেকে আমার যে মানে আমার যে সহায়ক আছে আমি তাকে বলবো আমাদের দিক থেকে কোনো সমস্যা হচ্ছে? না, কোথাও একটা আওয়াজ কারো আসছে, ল্যান্ডফোন side এ একটা বাজছে। আওয়াজ আসছে। নেটওয়ার্ক কোনো সমস্যা হচ্ছে বোধ হয়। অফিসার এবার শোনা যাচ্ছে? বলুন আপনি বলুন, শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছেন অফিসার? শুনতে পাচ্ছেন অফিসার? সম্ভবত শুনতে পাচ্ছেন আমার কথা। রূপম বাবুর কাছে আসবো। রূপম বাবু, আমি আলোচনাটা আসলে একটু বড় প্রেক্ষিতে দেখতে চাইছি। যেটা দলের কথা বলছেন, কিন্তু আমি আসলে রাজনীতির চেহারাটা যে ক্রমাগত রাজনীতিতে আজকে যেখানে এসে দাঁড়িয়েছে তাতে একটা টিকিট, এই যে টিকিট পাওয়ার জন্য রাজনীতি থেকে চলে আসছেন, আজকে এসে বলছেন যে আমরা মানুষের সাথে কাজ করতে চাই। রাজনীতির টিকিট না পেয়ে মানুষের কাজ করা যায় না, এটা কে বললো বা কিভাবে হলো? রাজনীতির এই যে ছোট অঙ্ক, যেমন আমি বলে দিই একটু পরিষ্কার করে, অভিনেতা চিরঞ্জিত খুব গত কয়েকদিন আগে তার কথা নিয়ে রীতিমতো তিনি বলেছেন যেহেতু এখন সিনেমা ইন্ডাস্ট্রির অবস্থা খুব খারাপ, সেখানে আয়পত্র খুব একটা সুযোগ নেই, ফলে সবাই কেরিয়ার তৈরি করবার জন্য একটা কেরিয়ার তো ধরতে হবে, কোথাও তো একটা টিকে থাকবার প্রশ্ন হচ্ছে, সেই জন্যই রাজনীতিতে এইভাবে আসছে। তুমুল আলোড়ন হচ্ছে, বিতর্ক হচ্ছে, কিন্তু কোথাও যেন মনে হয় এই কথাটা উনি বলে ফেলেছেন অবচেতন, নাকি এই কথাটা উনি উপলব্ধি করছেন নিজের জীবন দিয়ে, যেভাবে বিভিন্ন তারকারা আজ রাজনীতির ময়দানে আসছে। কোথাও মনে হচ্ছে না যে রাজনীতি যে জায়গায় দাঁড়ানোর কথা ছিল, রাজনীতি যেটা হওয়ার কথা ছিল, সেটা কোথাও ছোট হয়ে যাচ্ছে? হ্যাঁ, বিশেষ করে বঙ্গীয় রাজনীতিতে একটা ঘরানা ছিল, যে ঘরানাটা অনেকটাই মতাদর্শ সম্পৃক্ত। বঙ্গীয় রাজনীতিতে মতাদর্শগত বিশ্বাস, মতাদর্শগত বাতাবরণ, সেই বাতাবরণটা ধাক্কা খেয়েছে মূলত দক্ষিণপন্থী রাজনৈতিক দলগুলোর হাত ধরে। কারণ এটা তো ঠিক যে বামপন্থীরা যে লিস্ট তৈরি করেছে, তাতে আমি আনিসুর রহমানকে দেখলাম, সবার জিতেছেন, এবার তাকে টিকিট দেওয়া হয়নি। উনি নতুন যে ক্যান্ডিডেট সিপিএম দিয়েছে, আনিসুর রহমান তাকে মিষ্টি খাওয়াচ্ছেন, উনি মেনে নিয়েছেন। আমি তো উত্তরপাড়া কেন্দ্রে কদিন আগে সতীনাথ মহারাজের সাথে কথা বললাম কিছু বিষয় নিয়ে, তিনি পরিষ্কার বললেন আপনি ইলেকশন এজেন্টের সাথে কথা বলুন, আমরা এবারও জিতবো। উনি তো টিকিট পাননি, একজন তরুণ ইয়েকে দেওয়া হয়েছে, ডিওয়াইএফআই কর্মীকে করা হয়েছে, এখানে উত্তরপাড়ায় ক্যান্ডিডেট করা হয়েছে, তিনি খুবই স্বতঃস্ফূর্তভাবে তার পক্ষে কথা বলছেন। বামপন্থীদের এই ক্রাইসিসে এই জায়গাতে নেই, ক্রাইসিসটা একটা অন্য জায়গায় তৈরি হয়েছে। সেটা হচ্ছে সার্বিকভাবে যে মোর্চা তৈরি হয়েছে সেখানে আব্বাস সিদ্দিকী নিয়ে। আর আব্বাস সিদ্দিকী এই কয়েক মাস আগে যে ধরনের মন্তব্য করেছেন, এবং আমার সাথে মাঝে মাঝে আব্বাসের মাঝে কথা হয়েছে, তাতে ওর যা মনোভাব, ওর যা কালচার, ও এবং তুহা সিদ্দিকী এদের যা কালচার, এটা অত্যন্ত একেবারে মৌলবাদী এবং গরিব মুসলমানদের এরা শেষ করে দিচ্ছে। ও তাদের সাথে বামপন্থীরা মোর্চা করেছেন, এটা অত্যন্ত লজ্জার শুধু নয়, ভয়েরও বটে, অত্যন্ত ভয়ঙ্কর বিষয় এটা। কিন্তু তা বাদ দিয়ে নিজস্ব যে রাজনৈতিক ঘরানা, যে ঘরানাকে লালিত করলে পরে পশ্চিমবাংলায় বামপন্থার প্রতি মানুষের আস্থা আরো বাড়ত, সেটা তো ভোটের রাজনীতিতে হয়তো তারা এগিয়ে থাকতে পারেন, ভোটের অঙ্কে হয়তো তারা লাভবান হতে পারে, কিন্তু মতাদর্শগত জায়গা থেকে সেখান থেকে কিন্তু একটা ধাক্কা এই মুহূর্তে এই মোর্চার মধ্যে হচ্ছে। কংগ্রেসের সাথে অ্যালায়েন্সটা তবুও মানুষ মানতে পারে বিভিন্ন টেকনিক্যাল জায়গা থেকে, কিন্তু আব্বাসকে নিয়ে আসার ব্যাপারটা নিয়ে কিন্তু সমস্যা আছে, এবং বিজেপি কিছু বাড়তি অ্যাডভান্টেজও এইখান থেকে পাচ্ছে, যেটা তৃণমূল তুহা সিদ্দিকীর হাত ধরে করছে। মানে এদিকে মতাদর্শগত একটা সমস্যা, একটা স্খলন, এটা কিন্তু আছে রাজনীতি, এটা ছাড়া বামপন্থীদের মধ্যেও আছে। কিন্তু বামপন্থীর যে ট্র্যাডিশনাল ঘরানা আছে, সেই ঘরানাতে, কারণ আমি আনিসুর রহমানের কথা একটুখানি বললাম এই কারণে যে আমি যখন রাইটার্সে সাংবাদিক হিসেবে কাজ করতাম, আমি আনিসুর রহমানকে যখন এই আপনার মাধ্যমিক শিক্ষা কেন্দ্র, শিশু শিক্ষা কেন্দ্রকে পঞ্চায়েত দপ্তর থেকে সরিয়ে শিক্ষা দপ্তরে নিয়ে যাওয়ার কথা উঠছে, উনি খুব অসন্তুষ্ট হয়েছিল। উনি তখন আমাকে সাথে অনেক সময় সাংবাদিকদের সাথে খোলামেলা কিছু আলোচনাও করেছিলেন। তার মানে কি, কাজকর্মে ক্ষোভ ইত্যাদি থাকে, কিন্তু উনি যখন বাদ করলেন তাতে কিন্তু ওনার ক্ষোভ নেই, উনি গ্ল্যাডলি মেনে নিচ্ছেন। এই ঘটনাটা কিন্তু সিপিএম প্রমাণ করেছে, একগুচ্ছ নতুন মুখকে সামনে নিয়ে এসছে, এবং তা নিয়ে তাদের দলে কোনো সমস্যা নেই, এটা একটা সুস্থতা। আচ্ছা, যেমন আব্বাসকে সাথে মোর্চা করাটা যদি একটা সমস্যা হয়, এটা কিন্তু উল্টোর দিক থেকেও একটা প্রমাণ করে, অর্থাৎ মতাদর্শগত জায়গাটাই সমস্যা হচ্ছে কোন অ্যাসপিরেশন থেকে সে রাজনীতি করতে আসছে। আমি 1991-90 সালে যখন দিল্লিতে কাজ করতাম, তখন আমি অশোকা রোডের বাড়িতে একদিন মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে গেছি, ওই সন্ধ্যা 7টা সাড়ে 7টার সময়।
উনি বাড়িতে ছিলেন না, এক মহিলা এসে আমাকে বললেন আপনি বসুন একটু কথা বলি, বাংলায় কথা বলছি বলে, যে কলকাতা থেকে বাঙালি এলে খুব ভালো লাগে, আমি তো সারাদিন এই দিদির অপেক্ষাতেই থাকি। তাতে অনেকক্ষণ ধরে কথা বলো নানা প্রসঙ্গে। সেই মহিলার নাম হচ্ছে সোনালী গুহ, ঠিক আছে। আমি সেদিন বুঝেছিলাম উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পার্শ্বচর হিসেবে কাজ করছেন, ওনার কিন্তু পলিটিক্যাল অ্যাসপিরেশন সেভাবে তৈরি হয়। কিন্তু আজকে যখন দেখি, আমি আগে জানতে পারলে দিদির পা জড়িয়ে ধরতাম, পা জড়িয়ে রিকোয়েস্ট করতাম টিকিটের জন্য, তখন বোঝা যায় ওনার পলিটিক্যাল অ্যাসপিরেশনটা কোথায় ছিল, কিভাবে তৈরি হয়েছে। অথচ তাকে আমি দেখেছি দিল্লিতে 91-92 সালে। এবার অ্যাসেম্বলিতে যখন উনি ছিলেন ডেপুটি স্পিকার, সেই সময় কিন্তু একটা কথা বলি, সেটা হচ্ছে উনি কিন্তু এই 5 বছর ডেপুটি স্পিকার একটা ভালো পদ, উনি সেটা নিয়ে অ্যাসেম্বলিতে খুশি ছিলেন এবং থাকতেন আমার স্টেটে সাতগাছিয়ার বিধায়ক। উনি কিন্তু ওনার জায়গাতে পরবর্তী 5 বছরের জন্য মানুষের সেবা করে ওইখানে একটা গ্রহণযোগ্যতা তৈরি করা, সেটার প্রয়োজন বোধ করেননি। আর উনি বলছেন মমতা ব্যানার্জি তো আমার ঘরের লোক, তার ঘরের লোক আমি, তাহলে আমি পাবই, এই কনফিডেন্সে ছিলেন। অর্থাৎ এই যে ঘরানাটা, এই ঘরানাটা খুব সাংঘাতিক। আমি অমুক, এবং কংগ্রেসে এবং বিশেষ করে তৃণমূলে এই ব্যাপারটা আছে, বিজেপিতে আগে ছিল না, কিন্তু এখন এই ব্যাপারটা কিছু কিছু লক্ষণ পরিস্ফুট হচ্ছে। আমি একটু সন্দীপের কাছে আসি। সমস্যা যে বিষয়টা উল্লেখ করা হলো যে বামপন্থীরা একটা ঘরানা নির্ধারণ করতে পারত, আমার প্রশ্ন হচ্ছে আজকে বামপন্থীরা যেখানে এই রাজ্যে রীতিমতো প্রান্তিক আদর্শের কথা বলা হচ্ছে, নৈতিকতার কথা বলা হচ্ছে, অথচ রাজনৈতিক শক্তি হিসেবে তারা এখন প্রান্তিক। আপনি নিশ্চয়ই বলবেন যে এটা মিডিয়ার প্রচার, কিন্তু এটা তো ঘটনা, যেখানে ছিল সেখান থেকে ক্রমশ কমেছে। একটা ঘরানা তৈরি করা হলো, একটা আদর্শগত রাজনৈতিক চর্চা সবই হলো, কিন্তু তারপরে এই যে প্রান্তিক হয়ে পড়া, এটা কি প্রমাণ করছে না আজকের দিনে রাজনীতিতে আদর্শ নৈতিকতা নিয়ে চলাতে কোথাও অনেকটা কঠিন পথ? সন্দীপের কথা শোনা যাচ্ছে, সন্দীপের কথা শোনা যাচ্ছে না। সন্দীপের আওয়াজটা শোনা যাচ্ছে না। সন্দীপ, হ্যাঁ এবার শোনা যাচ্ছে সন্দীপ। হ্যাঁ সন্দীপ, একটু হেডফোনটা মুখের কাছে নিয়ে। হ্যাঁ, আমাদের পার্টি রাজনৈতিক আদর্শকে কোথাও কম্প্রোমাইজ করে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে সন্দীপ। হ্যালো, সন্দীপ শোনা যাচ্ছে, বলুন। রাজনৈতিক আদর্শের সাথে কোথাও কম্প্রোমাইজ করে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, আমাদের রাজ্যের ক্ষেত্রে এখন সবচেয়ে বড় বিপদ আমাদের এবং কংগ্রেস সহ আমাদের বন্ধুদের, আমরা যে এক জায়গায় এক ভিত্তিতে আমরা মিলিত পশ্চিমবঙ্গের এখন সবচেয়ে বড় বিপদ হচ্ছে, আমরা মনে করি ভারতকে কুৎসিত শব্দ বিজেপি এবং তাদের অন্যতম নেতা আপনার দল তৃণমূল, এই যে বিজেপি, এ হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সবচেয়ে ভয়ঙ্কর শক্তি। এখন একে আটকাতে গেলে কংগ্রেসের মতো দল, বৃহত্তর গণতান্ত্রিক দল, যাদের ভারতবর্ষে চালাবার অভিজ্ঞতা আছে এবং যারা আজ যাই হোক সাম্প্রদায়িক, এবং এই যে আমি যদি ধরে নিই আপনার কথা অনুযায়ী ভয়ঙ্কর বিপদ, সন্দীপ আপনি শুনতে পাচ্ছেন? আমি যদি ধরে নিই বিজেপি ভয়ঙ্কর বিপদ, তৎসত্ত্বেও এটা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠলো। এই দলগুলো সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে, সাধারণ মানুষের ভোটে এরা জিতছে। গত লোকসভায় 18টা আসন পেয়েছে বিজেপি এবং তৃণমূল আসন পাচ্ছে। আমার বক্তব্য, এরা বিপদ, অথচ তাদের মানুষ গ্রহণ করছে। এখানেই তো আদর্শতারিত রাজনীতির পিছিয়ে পড়ার প্রশ্নটা আসছে। আমি যদি আপনার কথা অনুযায়ী ধরে নিই এরা আদর্শের চর্চা করে না, আমি যদি আপনার কথা অনুযায়ী ধরে নিই, তাহলে তো আদর্শতারিত রাজনীতির পিছিয়ে পড়ার প্রসঙ্গটা তো এখানেই আসছে। আমার কথাটা শেষ করি। বললেন আমাদের পশ্চিমবঙ্গ বাউলি জাতি বিকাশ সংঘ, ভারত একদম আমি জানি নটা আদিবাসী বিভিন্ন সংগঠন রয়েছে যারা আদিবাসী এবং পিছিয়ে পড়া মানুষের সংগঠন, এবং সেখানে প্রেসিডেন্ট ও বন্ধু আপনার হচ্ছে সম্পাদক।
এজেন্ডা ভিত্তিতে আমাদের একটি সংযুক্ত মোর্চাকে এটা অন্তর্ভুক্ত করেছে। এমন নয় যে এটা ভোটের কৌশল হিসেবে এদের করা হয়। এটা হচ্ছে বিষয়। আর আজকে বলছেন যে মানুষ কেন আমাদের নিশ্চিন্তা বাইরে আছে, এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এই দুটো দলের একটা মারাত্মক বোঝাপড়া রয়েছে। এই পাইকারিটা আপনারা মিডিয়া যেমন তৈরি করছে এবং আপনারা দেখে পাচ্ছেন এই ঘটনা করছে কোথায় কোথায় আজকে তৃণমূল বিজেপি নেতারাই বলছেন, বিজেপি নেতারা যখন বলছেন তৃণমূলকে জেতাবার দুর্বলতা হয়েছে, আবার তৃণমূল প্রার্থীরা বলছেন তাদের বিজেপিকে জেতাবার জন্য হচ্ছে দুর্বল প্রার্থীরা। যে আমাদের বক্তব্য না, আমরা বা কংগ্রেস বা আইএসএফ এর কথা বলছেন, এটা তৃণমূল নেতা এবং বিজেপি নেতারাই বিক্ষোভ দেখাবার সময় বলেছেন। আপনাদের মিডিয়াতে এই কথাবার্তা গুলো আমরা জানতে পারছি মিডিয়া মাধ্যমে। সুতরাং এই বোঝাপড়া ভোটের বাক্সে হ্যাঁ শোনাচ্ছে, বলুন বলুন সন্দীপ, শোনা যাচ্ছে। বোঝাপড়া এবং পশ্চিমবঙ্গের একটা বড় অংশের মানুষ ভোট দিতে যাওয়া হয়, এদের ভোট বিজেপি এখানে প্রচুর টাকা পয়সা তবে হচ্ছে নিখুঁত ভাবে এই হচ্ছে ভুটিয়াম ইত্যাদি ভিত্তিতে গোটা পশ্চিমবঙ্গ যদি এদের সেই সাহস দেখাবার ক্ষমতা থাকে, মানুষ মানুষের ভোট দেবে প্রত্যেককে, এইটা যদি নিশ্চিত করা যায় সংযুক্ত মোর্চার সরকার এবারে কে পৌঁছাতে পারে। একদম। আমি আবারও আসবো মিলাদুল তাহার কাছে। মিলাদুল, আলোচনায় আমি বারবার করে বলছি নিছক রাজনৈতিক দলগুলোর কোন্দল নয়, আমি আসলে রাজনীতির গোটা চেহারাটার উপরে একটু আলো ফেলতে চাইছি। আমি বুঝবার চেষ্টা করছি যে টিকিটের হাহাকার আসলে আমাদের রাজনীতির দৈন্যতাকেই প্রকাশ করছে কিনা। সন্দীপ এখানে রয়েছে, সন্দীপ বারবার করে বলছেন তারা আদর্শতাড়িত রাজনীতির চেষ্টা করেন। আমি গোটা বিষয়টাকে সামনে এনে যদি বলি, তাহলে কোথাও কি মনে হয় না সাধারণ মানুষের কাছে ভালো আর মন্দ এটা কোথাও গুলিয়ে যাচ্ছে, কোনটা নেওয়া উচিত এমন কিছু কিছু সাধারণ মানুষের জন্য গ্রহণযোগ্যতা পায়, যেরকম আশ্চর্য লাগে। মানে কোথাও মনে হয় না সেই জন্যই কি আজকের দিনে বামপন্থীদের টুম্পা পথে এবার নবসাথী পথেই হবে এ পথ চেনা, সেটা ছেড়ে টুম্পাকে আশ্রয় করতে হয়। ওনারা বলবেন যে আমরা কথাগুলো আমাদের মতো করে বলেছি, কিন্তু তৎসত্ত্বেও কোথাও একটু সস্তা, একটু ঠুনকো, একটু হালকা, এই জায়গাটায় কি মানুষের আকর্ষণ ক্রমশ হচ্ছে, মানে মানুষ কি সেগুলো নিচ্ছে? মানুষকে নেওয়ানো হচ্ছে, মানুষের রুচি, মানুষের প্রবৃত্তি জাগানো হচ্ছে। প্রত্যেক মানুষের মধ্যে উচ্চ বৃত্তি আছে, নিম্ন বৃত্তি আছে। আজকের সময় হচ্ছে সমস্ত স্তরে সমস্ত পক্ষের মানুষ, মিডিয়া বলো, ব্যবসা জগৎ বলো, বিজ্ঞাপন জগৎ বলো, চিত্র জগৎ বলো, সব ক্ষেত্রে মানুষের যে প্রবৃত্তির দিকটা, সেইখানটাতে উস্কানি দিয়ে লাভালাভের হিসাব কষা হচ্ছে। এবং রাজনীতি সেক্ষেত্রে ব্যতিক্রম হতে পারত হয়নি। এটা তোমার প্রশ্নের উত্তর আমার খুব সহজ করে ছোট করে দিলাম, কারণ সময় বড় তাড়া করছে। আরেকটা কথা আমার দু তিনটে কথা একটু বলার আছে, ছোট করে দিই। একটা কথা, একটা প্রশ্ন তুমি তুলেছো, একটু আগে তুলেছিলে যে টিকিট না পেলে হাহাকার, নির্বাচনে টিকিট না পেলে হাহাকার, প্রার্থী হওয়ার টিকিট না পেলে হাহাকার। এই টিকিট না পেলে কি কাজ করা যায় না, দেশ সেবা করা যায় না, জনসেবা করা যায় না? তুমি এই প্রশ্নটা তুলেছ। আমার উত্তর হচ্ছে যে ভ্রষ্ট এবং আমি বলবো নষ্ট রাজনীতি বহু বহু বছর ধরে এই পরিস্থিতিটা এই রাজ্যে, ভারতের কথা কি ছেড়ে দিই, এই রাজ্যে তৈরি করেছে, যেখানে দলগুলো, শাসক দল বিশেষ করে, তাদের ক্ষমতা হারাবার ভয়ে কোনো মানুষকে নিজস্ব চেষ্টায় কোনো প্রতিষ্ঠান গড়তে দেয় না। দিতে গেলে তাদের পায়ের মতো হতে হবে, তাদের কাছে আনুগত্য স্বীকার করতে হবে, তবে কাজ করা যাবে। আমি নিজেই কতগুলো কাজ করতে গিয়ে পিছিয়ে এসেছি। আপনি দলতন্ত্রের কথা বলছেন, আপনি দলতন্ত্রের কথা বলছেন। দলের অনুগত্য এবং দলের সাংঘাতিক হিংসা পরায়ণতা,
আমরা করবো, যে জায়গাটাকে তুমি বেছে নেবে যেখানে আমি একটা গরিব মানুষদের জন্য কিছু কাজ করবো, সেই জায়গায় গিয়ে উপস্থিত হবে, গিয়ে বলবে আপনি কি করছেন, এটা আমরা করবো, আপনি যান। ঠিক এই ধরনের ভাষা প্রয়োগ করা হবে। অতএব দেশ সেবা করা, জনসেবা করার সুযোগ সাধারণ মানুষের থাকবে না যদি ভোটে তারা টিকিট না পায়। আর টিকিট পেলে আর দেশ সেবা করার ইচ্ছাটাই চলে যাবে। সেক্ষেত্রে তখন শুধু হাত জোর করে আনুগত্য স্বীকার করতে হবে এবং অন্যায় কাজে সমস্ত একদম যে কথা রূপম বাবু বললেন যে বিভিন্ন রকম আনুগত্য আছে, সেই আনুগত্য ধরে টিকিট পাওয়া যেতে পারে। যেমন উনি নাম করেই বলেছিলেন যে সোনালী গুহ রয়েছেন, সোনালী গুহ ভেবেছিলেন যে যেহেতু আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্য আছে সুতরাং আমি টিকিটটা পেয়েই যাব, আমার এলাকায় গিয়ে সাধারণ মানুষের কাজ করা তেমন দরকার নেই। তিনি ভেবেছিলেন, সেই ভাবনাটা যখন মিলল না তখন কোথাও ধাক্কা লাগে। আমি আসবো অভিষেক, তখন আপনার কথা শোনা যায়নি। অভিষেক এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, অভিষেক আপনার সেই কথাগুলো আটকে গেছিল, মানে আপনার জবাব চাইছিলাম আমরা যে অভিযোগ যে আপনারা একেবারে নির্দিষ্ট করে তৃণমূলের প্রার্থী তালিকা দেখে তারপরে নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করেছেন। না, এটা ঠিক নয়। আপনি তো দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন, আপনি যদি একটু ঠান্ডা মাথায় দেখেন, আমার দল ফেজ ওয়াইজ ডিক্লারেশন করে, এটা আজকে ট্রেন্ড নয়, দীর্ঘদিনের ট্রেন্ড। সব রাজ্যে তাই করেছে, আমার এখানেও তাই করছেন। আমাদের অলরেডি 2টো ফেজ হয়ে গেছে ডিক্লেয়ার, আরো বাকি 3টে ফেজের যেরকম হবে সেরকম হতে থাকবে। এবার প্রশ্ন রইল, কারোর দেখে বিজেপির কিছু করার প্রয়োজন নেই। মানুষ আমাদের সাথে আছেন, সেটা 2019-এর নির্বাচন বলে দিয়েছে। আমরা লড়াই বিরুদ্ধে সেই ব্যবস্থাটা পরিবর্তন করার প্রয়োজন আছে, সেই ব্যবস্থাটা পরিবর্তন করার লড়াইয়ে আমরা ঠিক জিতে যাবো। আর আমার একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে যে এই যে যারা আমাকে এইমাত্র সংযুক্ত মোর্চার দাদা এবং আমাদের সিপিআইএম এর দাদা বলছিলেন যে ওদের আদর্শ নৈতিকতা এসব নিয়ে ওনারা আলোচনা করছিলেন, আমার একটা জিনিস থেকে বলার আছে যে হ্যাঁ বলুন শোনা যাচ্ছে তো আপনার কথা? আপনার কথা শুনতে পাচ্ছি আমি। সন্দীপ বোধহয় শুনতে পাচ্ছে না, শুনতে পাচ্ছে না, অনিন্দ্যবাবু শুনতে পাচ্ছেন না বোধহয়। এবার আবার শোনা যাচ্ছে? অনিন্দ্যবাবু শোনা যাচ্ছে তো? হ্যাঁ, আপনি শেষ করুন অবশ্যই আপনার বক্তব্য শেষ করুন। অবশ্যই আপনার বক্তব্য শেষ করুন। আপনার কথা আবার বোধহয় নেটের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, অভিষেকের কথা শোনা যাচ্ছে না। আমি রূপম চট্টোপাধ্যায়ের কাছে আসবো। রূপম শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ অভিষেক আপনার কথা এবার শোনা যাচ্ছে, আপনি বলুন, আপনার কথা শেষ করুন। শুনতে পাচ্ছেন আবার? শুনতে পাচ্ছেন? উনি শুনতে পাচ্ছেন না। রূপবাবু যেটা উনি বলছিলেন যে আদর্শ তাড়িত রাজনীতি নিয়ে আপনারা যেটা বলেছেন ওনার তাতে আপত্তি আছে, শুধুমাত্র একটা ঘরানা বা একটা ইয়ে নয়, ওনারাও আদর্শ তাড়িত রাজনীতি করেন বলে অভিষেক দাবি করতে চাইছিলেন। হ্যাঁ সেটা করছেন তো, কিন্তু একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে লোকটা আগে 2 মাস আগে তৃণমূলে হয়ে ভোট, প্রবীর ঘোষাল 2 মাস আগে তিনি তৃণমূলে হয়ে ভোট চেয়েছেন গত বছর, এবছর তিনি বিজেপির হয়ে ভোট চাই। এবং এই যে 2 মাস আগে তিনি একটা দল ছেড়ে আরেকটা দলে গেলেন, তিনি কাজ করতে পারছিলেন না, ওনার কাজ করতে অসুবিধা হচ্ছিল, ওনাকে হারিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছিল। এর মধ্যে কোনো মতাদর্শের কোনো কথা, পলিসি কোনো কথা, মানুষের কাজের জন্য নীতি নির্ধারণের কোনো বিষয় বা ফারাক সেটা কিন্তু নেই। এই যে তৃণমূল থেকে যারা বিজেপি যাচ্ছে তাদের কিন্তু এই সমস্যাটা হচ্ছে। আমরা এখন বারবার জিজ্ঞাসা করছি নীতিগত কোনো বৈপরীত্য আছে? আজকে বিজেপি যে নীতি নিয়ে চলছে সেই নীতিগত জায়গা থেকে আপনি কি করে তৃণমূল থেকে বিজেপিতে যাচ্ছেন? তৃণমূল তো এগুলো বিরোধিতা করছে, তা আপনি কি করে এগুলো যাচ্ছেন? তার কোনো স্পষ্ট উত্তর কিন্তু তাদের কাছে নেই। আর দল পাল্টানো এবং তার ভোট পাওয়ার ক্যাপাসিটি কতটা এটাকেই মূল্যায়ন করা হচ্ছে, ওটা হচ্ছে না। এবং এর প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আব্বাস সিদ্দিকীর যে আইএফএস, হ্যাঁ এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এই ফ্রন্টটা তৈরি হয়েছিল দলিত আবার অনেকগুলো সংগঠন তার সঙ্গে ছিল। গতকাল প্রেস ক্লাবে সেই আব্বাস সিদ্দিকীর বিরোধিতা করে একটা নতুন দল তৈরি হয়েছে, আজাদ হিন্দ ফরওয়ার্ড ব্লক। সেখানে বীরেন মাহাতো বলছেন যে আব্বাস সিদ্দিকী আসলে ওটা একটা
সাম্প্রদায়িক শক্তি হিসেবে সংহত করার চেষ্টা করছেন, সাম্প্রদায়িক শক্তিকে সংহত করার চেষ্টা করছেন। ওনার বিভিন্ন উক্তি, উনি কিছুদিন আগে বলেছেন ভারতবর্ষের এমন ভাইরাস দাও আল্লাহ যাতে 20 থেকে 50 লক্ষ মানুষ মরে যায়, এটা উনি বলেছেন আব্বাস সিদ্দিকী, অন্য বক্তব্যগুলো বাদ দিন। এবং সেখান থেকে কিন্তু বীরেন মাহাতোরা বেরিয়ে গিয়ে একটা পাল্টা দল করেছেন। আজকে বীরেন মাহাতোর সঙ্গে 8 ঘন্টা কথা হয়েছে কলকাতায়। আমি ওনাকে বললাম যে আপনি কেন আব্বাসের বাইরে ফিরিস্তি দিয়েছে, সেটা বলতে গেলে এখানে জায়গায় কুলোবে না, সময় কুলোবে না। ফলে একটা ব্যাপার হচ্ছে, যারা সাম্প্রদায়িক রাজনীতি করে, একেবারে ইসলামিক ফান্ডামেন্টালিস্ট পলিটিক্স করছে, যে তোহা সিদ্দিকী বা আব্বাস সিদ্দিকী, এদের হাত তৃণমূল বা বামফ্রন্ট বা কংগ্রেস যেই ধরুক, সেটা অত্যন্ত বিপজ্জনক হচ্ছে, এটা বলছি। এবং এর ফায়দাটা কিন্তু বিজেপি নিচ্ছে। ফলে মতাদর্শগত রাজনীতির যদি ঘরানা নষ্ট হয়ে যায়, সেটা কিন্তু সমাজকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে এবং সুদূর প্রসারী তার যে কুপ্রভাব গোটা ভারতবর্ষে আমরা আজকে দেখতে পাচ্ছি। কারণ সাম্প্রদায়িক সংহতি, সম্প্রীতি এবং মানুষের বেসিক যে বুনিয়াদী যে অধিকার, সেই অধিকারগুলো কিন্তু ভারতবর্ষ থেকে ধ্বংস হয়ে যাচ্ছে, ক্রমশ কোণঠাসা হচ্ছে সাধারণ মানুষ। আমি এই বিষয়ে অনিন্দ বাবুর কাছে একটু আসি। অনিন্দ বাবু, যেভাবে জোটটা গঠন করা হয়েছে, তাতে সংখ্যাগুরুর সাম্প্রদায়িকতার পরিবর্তে বা বিপরীতে আপনারা বা এই জোটটা আসলে সংখ্যালঘু সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দিয়েছে, এরকম একটা বার্তা যাচ্ছে, এবং তার ফলে শেষ পর্যন্ত বিজেপির সুবিধা হবে, এইরকম আশঙ্কা অনেকে করছেন। এবং রূপম বাবুরও সেরকম একটা আশঙ্কা রয়েছে, ওনার বক্তব্য সেটাই পরিষ্কার। আমি বলি যে প্রথমত বিজেপি 294টা আসনে প্রার্থী দিতে পারবেন, সেটা একটা বড় প্রশ্ন। যদি প্রার্থী দিতে না পারেন, তাহলে নিশ্চয়ই মমতা ব্যানার্জি বিজেপির প্রার্থীর জন্য কিছু সাহায্য করবেন। 1 2 নম্বর, 28 তারিখ আমাদের ব্রিগেড ছিল, সেই ব্রিগেডের আগে একটা কয়লা এবং একটা মানুষের মন এবং মানুষের মিডিয়া এমন ভাবে একটা দেখানো শুরু করলো যে যাতে মানুষের মনটা চলে যায় এবং সমস্ত কিছু অ্যাটেনশনটাই চলে যায় এই কয়লা। এবং সেখানে আব্বাস সিদ্দিকীর একটা বক্তব্য বা আমাদের সংযুক্ত মোর্চার কোনো নেতার একটা আপনি দেখাতে পারবেন না যেখানে ধর্মের কোনো কথা, কোট আনকোট জয় শ্রীরাম বা ইনশাআল্লাহ বা আল্লাহ এই ধরনের বক্তব্য রাখা হয়েছে। 2 নম্বর, উনি যেটা হ্যাঁ, মানুষের উপরে আমাদের বিশ্বাস আছে। আমরা যদি আব্বাস সিদ্দিকীর দল যদি সাম্প্রদায়িক দল হতো, তাহলে আজকের ডেটেও ইলেকশন কমিশনারের কাছে ভারতীয় জনতা বা তৃণমূল কংগ্রেস যে প্রতিবাদ জানাতে পারে, ওনাদের কমপ্লেন জানিয়ে এই আব্বাস আপনি একটু পিছনে সরে বসলে আপনার ছবিটা পুরো আসে, মানে আপনার মুখটা কেটে যাচ্ছে। হ্যাঁ 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 বলছি, আব্বাস সিদ্দিকী দল যদি সাম্প্রদায়িক দল হিসাবে চিহ্নিত হয়ে থাকে, তাহলে আমি অনুরোধ করব বিজেপির কোন তৃণমূলের কোন বন্ধুকে ইলেকশন কমিশনারের কাছে তাদের কমপ্লেন লজ করুক। সেটা যদি বলেন, তাহলে তো বিজেপিও বলতে পারে যে আপনারা বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ তোলেন, বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করে, তাহলে আপনারা তো কোর্টে বা ইয়েতে দিতে পারেন, কারণ আমাদের সাংবিধানিক রীতি অনুযায়ী কোনো সাম্প্রদায়িক দল নির্বাচনে অংশ নিতে পারে না। বিজেপি তো সে কথা বলতে পারে। বিজেপি তো প্র্যাকটিক্যালি আরএসএস গাইডেড, এবং আরএসএস হচ্ছে নাথুরামের দল, যে নাথুরামাজির বুকে ছিল। যতই সাম্প্রদায়িকের কথা, যত সাম্প্রদায়িকের কথা না বলুক, কিন্তু বিজেপির যে মত, যে নীতি এবং আদর্শ, তার সাথে সাম্প্রদায়িকতা অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত আছে। যেখানে আপনি দেখবেন নির্বাচনে 2000 থেকে 2019 বিজেপি কি কাজ করতে নেই, বালাকোটের বোমা বিস্ফোরণ এবং বুকের মধ্যে শুধু পাকিস্তান করে বিজেপি ভোট চায়। অতএব যদি প্রকৃতপক্ষে একটা রাজনৈতিক দলের একটা পারসেপশন করা উচিত যে আমি কি কাজ করে এসেছি, কি করেছি, তার প্রোগ্রেস রিপোর্ট কি, তার রিপোর্ট কার্ড কি, মানুষ তার উপর বিচার করে দেবে। কিন্তু আব্বাস সিদ্দিকীর দল এখনো ভোটের প্রচারে নামেনি। সিদ্দিকীর দল বারবার এই কথা বলেছে, আমাদের সঙ্গে সংযুক্ত মোর্চার সাথে যখন ওরা আছে তখন ওরা কথা বলছে যে আদিবাসী, পিছিয়ে পড়া মানুষ, গরিব, জাতি, উপজাতি, মুসলমান, প্রত্যেকটা আমরা একটা জোট তৈরি করব। এবং আব্বাস সিদ্দিকীর সাথে আমাদের জোট হয়েছে এবং বামফ্রন্টের জোট হয়েছে, সেটা সংযুক্ত মোর্চা হয়েছে। আমি আশা করব যে মানুষের কাছে আমরা চাইবো, মানুষ যদি মনে করে আমরা কোনো সাম্প্রদায়িক দলের সঙ্গে হাত মিলিয়েছি, তাহলে মানুষ আমাদের
যদি মনে করে সাম্প্রদায়িক মানুষ বিচার করবে। তাহলে সন্দীপ মানুষ সন্দীপ গ্রহণ করবে। সন্দীপ একদম একদম সংক্ষেপে, যেটা আব্বাস সিদ্দিকীর এই আগমনটা বা জোটে আসাটা বিজেপিকে পরোক্ষভাবে সুবিধা পাইয়ে দেবে না তো? একেবারেই পশ্চিমবঙ্গ থেকে বাড়েই এটা বিজেপি দেবে না, কারণ এইবারে আপনাদের এই বাইনারিটা তৈরি করার চেষ্টা করছিলেন মিডিয়া, রুট কিন্তু অন্য কথা বলছে, এই বাইনারি রুট মানেনি। সাধারণ জনগণ রিজেক্ট করবে ভারতবর্ষের সবচেয়ে ঘৃণ্য রাজনৈতিক দল বিজেপিকে, তৃণমূলকে, বিজেমূলকে রিজেক্ট করবে। এবং আমার কংগ্রেসের বন্ধু ঠিক কথা বলেছেন, যদি আব্বাস সত্যি মৌলবাদী কোনো ভূমিকা গ্রহণ করে জেতার পরও, তাহলে আমাদেরও তাদের বিচ্ছিন্ন করতে বা তাদের তাড়িয়ে দিতে সংযুক্ত মোর্চা থেকে সমস্যা হবে না। আর আমরা বারবার বলছি, আমরা এজেন্ডার ভিত্তিতে আমাদের এই সংযুক্ত মোর্চা গড়ে উঠেছে, এই একই কথা পুনরাবৃত্তি করব না, আমার কংগ্রেসের বন্ধু বলেছে। অভিষেকের কথা শুনতে শুনতে পাচ্ছি। হ্যাঁ সন্দীপ পরিষ্কার হয়েছে। মিরাবন্দি রূপম বাবুর সঙ্গে একমত হতে পারলাম না, কারণ কোথাও একটা গোলমাল লাগছে। আমি আমাদের দেশে দেখেছি টুপি পরা দাড়ি রাখা মুসলমানরা ধার্মিক হয় এবং তাদের ধার্মিকতাকে সাম্প্রদায়িকতা বলে মেনে নেওয়া হয়। তাই যদি হয়, আমার প্রশ্নটা রেখে আমি শেষ করছি, এইখানটা একটা মস্ত বড় গলত থেকে যাচ্ছে। তাই যদি হয় ধার্মিক মানুষ মানেই সাম্প্রদায়িক মানুষ, এবং বিশেষ করে মুসলমান ধার্মিক মানুষ সাম্প্রদায়িক মানুষ, এটাই যদি হয় তাহলে প্রশ্নটা কিন্তু খুব জটিল হয়ে যাচ্ছে। আমি বলবো তাহলে আমাদের দেশে যে দেশ নেতারা হবেন, যারা প্রার্থী হবেন, তাদের জন্য নতুন করে মানদণ্ড ঠিক করা হোক, কারা কোন ক্ষেত্র থেকে আসছে সেটা জরিপ করা হোক, এবং জরিপ করে নির্দিষ্ট করে দেওয়া হোক যারা কাজ করেছে এতকাল ধরে দেশের জন্য তারাই প্রার্থী হতে পারবে, আর কোনো ক্ষেত্র থেকে হঠাৎ ইচ্ছা হলো আর প্রার্থী হতে পারবে না। এটা তাহলে নির্ধারণ করা হোক। আর ধর্ম মানামানি যদি সাম্প্রদায়িকতা হয়, তাহলে বিজেপি প্রথম সাম্প্রদায়িক দল হবে এবং কেন্দ্রে তাদের শাসন করার কোনো অধিকার থাকবে না। আজকে থেকে সব মানুষ এই কথাই বলতে শুরু করবে। রূপম বাবুর কথা আসবো। রূপম বাবু, প্রশ্নটা খুব পরিষ্কার যে একজন ধার্মিক মানুষকে রাজনীতি করতে পারেন না, তিনি যদি অন্তত রাজনীতির মঞ্চে এসে কোনো ধর্মের কথা না বলে, পইতে পড়ে যদি করা যায়, হিন্দু ধর্মের স্মারক নিয়ে বা পাগড়ি পরে যদি রাজনীতির মঞ্চে আসা যায়, তাহলে কেন টুপি পরে আসা যাবে না? এটা দাড়ি টুপি দাড়ি পরে বলতে দিন প্রথমত এটা দাড়ি টুপি এই চিহ্নের প্রশ্ন নয়, বক্তব্য, তার মনোভাব, তার ব্যাখ্যা, তার বিশ্লেষণ, এটার প্রশ্ন। তিনি কি দাড়ি দেখেছেন কি টিপি পড়েছেন, বিষয়টা বলছেনই না। এক নম্বর। 2 নম্বর হচ্ছে যে বিষয়টা আমি তুলেছি, গতকাল আব্বাস সিদ্দিকীর জোটের সঙ্গে, আব্বাস সিদ্দিকীর সঙ্গে যারা ছিলেন, এই আইএফএস এর সঙ্গে যারা ছিলেন, এটা কিন্তু যৌথ মোর্চার কথা বলছি না আমি, কংগ্রেস বা সিপিএম যাদের সাথে জোট করেছে এই জোটের প্রশ্ন নয়। আব্বাসের সঙ্গে যারা ছিলেন, সেই বীরেন মাহাতো, সেই গোলাম কুদ্দুস, যাদের সঙ্গে তারা গতকালকে যারা এসপি তিওয়ারি গতকালকে যারা প্রস্তাবে নতুন পার্টি ঘোষণা করলেন, তাদের বক্তব্যটা আমি তুলে ধরেছি। ওটা আমার ব্যক্তিগত বক্তব্য নয়, এবং সেখানে কিন্তু দাড়ি টুপি ত্রিশূল এইটার বেশি তো হয়নি, হয়েছে তার বিভিন্ন সময়কার মনোভাব, ব্যাখ্যা। কথাটা এই কারণে এসছে যে এটা তারাই বলছে যে আব্বাস সিদ্দিকীর সঙ্গে তারা থাকতে কেন পারছেন না, সেই হিসাবে তারা বলেছেন। এবং যিনি বলেছেন তার মধ্যে তারা হিন্দু নয়, তাদের মধ্যে মুসলিম সম্প্রদায়ের মানুষও আছে, ফলে এটা ভাববার কোনো কারণ নেই যে এখানে যারা বলছেন, না কথাটা শুনুন আগে, যে তার মধ্যে যারা তুলেছেন এই অভিযোগ, যারা তুলছেন তারা মুসলিম সম্প্রদায় ধর্মের মানুষও আছেন,
এমন নয় এটা আমি সম্ভব। আমি তো তারই আলোচনার সাম্প্রদায়িকতা একেবারে শেষ বিপদের পর্যন্ত কথা চলে বলছেন। আসছি। আমি আজকের ফলে বিষয়টা এটা একটু ভাববেন না তো দাড়ি টুপি নিয়ে কথা হচ্ছে। একদম এটা একদম আমি লঘু আজকের করা বিষয়টা হচ্ছে। টিকিটের জন্য এত লঘু হাহাকার। করবেন এই না। আমি আসলে এই রাজনীতিটা কোন দিকে যাচ্ছে, আমাদের রাজনীতির সংস্কৃতিটা ক্রমশ অধঃপতিত হচ্ছে কিনা সেই বিষয়ের উপরে আলোকপাত করতে চেয়েছিলাম এবং গোটা বিষয়টা সেভাবে এসেছে। আমি একেবারেই শেষে সবার কাছ থেকে খুব সংক্ষেপে, যদিও আমি জানি না অভিসারের সাথে হয়তো আমাদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে, তার বক্তব্য শোনা যাচ্ছে না, আমি একেবারে শেষে খুব সংক্ষেপে সবার কাছে প্রতিক্রিয়া নিব। এই যে টিকিটের হাহাকার, রাজনীতির এই পরিণতিটা বা রাজনীতির এই সংস্কৃতিটাকে কিভাবে প্রতিরোধ করা সম্ভব, আদৌ সম্ভব কি? প্রথমে মিরাতুন্দি। সম্ভব, যদি জনজাগরণ, নাগরিক জাগরণ প্রত্যেকের মধ্যে যদি ওই পদানত হওয়ার বৃত্তিটা সংযত হয়, তাহলে এটা সম্ভব। দলকে দূরে সরিয়ে রেখে দেশকে সামনে রাখতে হবে, দলকে পেছনে রাখতে হবে। এটা যদি করা যায় সেটা সম্ভব। আমি খুবই সম্ভব বলে মনে করি। আমরা কেউ সেটা করছি না, একদম কেউই সেটা করছি না। প্রত্যেকের একদমই একদম বলতে সেটাই সবচেয়ে সমস্যা। অনিন্দ বাবু। নীতি এবং আদর্শের প্রতি মানুষের যদি আবেগ এবং ভালোবাসা থাকে একটি মানুষের কোনো দলের সম্পর্কে, তাহলে সেই রাজনৈতিক দলকে কোনোই সেই ব্যক্তি করবে না। আর যদি নীতির এবং আবেগের প্রতি যদি তার কোনো না থাকে, তাহলে যে কোনো সময় যে কোনো কিছুর জন্য, টিকিটের লোভ বা অন্য জন্য অর্থের লোভ থেকে ওই দল ত্যাগ করে অন্য দলে যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে মানছি, নীতি আদর্শের প্রতি, মতাদর্শের প্রতি আমি সম্মান দিচ্ছি কিনা, আমি সেই নীতি আদর্শকে নিজের বুকের মাঝে আগলে রাখছি কিনা। যদি আগলে না রাখি, আমি যে কোনো দলে নিজা জাহির করার জন্য আমি অন্য দলে জয়েন করতেই পারি। সন্দীপ। আমাদের পার্টিতে এই সমস্যা নেই, আমাদের ব্যক্তির দল না, পার্টি দল নির্বাচন। আপনার পার্টির কথা বলছি না সন্দীপ, আমি এই রাজনৈতিক সংস্কৃতিটা মানে সার্বিকভাবে সমস্ত রাজনৈতিক সংস্কৃতিতে একটা সুস্থতা আসুক, এই নষ্ট ভ্রষ্ট রাজনীতি হোক সেই কথা বলছি। ইজমের ভিত্তিতে সার্বিকভাবে এটা সম্ভব যদি ইজমের ভিত্তিতে রাজনৈতিক দল পরিচালিত হয়, তার প্রার্থী তালিকার ক্ষেত্রেও এই বিষয়ে যদি নজর দেওয়া হয়। এবং আমার কংগ্রেসের বন্ধু বললেন, যা সাথে একমত হয়ে বলছি, এর ভিত্তিতে যদি প্রার্থী নির্বাচন করা হয় তাহলে সমস্যা থাকে না। দলের ভেতরের দ্বন্দ্ব জন্য হচ্ছে টালিগঞ্জ থেকে শিল্পী ভাড়া করতে হয় না। রূপম বাবু। হ্যাঁ, আমি একেবারে শেষে এই হ্যাঁ বলুন। বহুবার বলেছি আমি একটা জিনিস, যে যারা রাজনৈতিক দলগুলো ভারতবর্ষে দুর্ভাগ্যবশত তারা দল করেন, রাজনীতি করেন না। বড় প্রেক্ষাপটে, সমাজের প্রেক্ষাপটে, মানুষের ইন্টারেস্ট, বুনিয়াদী মানুষের লড়াই, তাকে মদত দেয়া, এবং সবচেয়ে যারা গান্ধীবাদী, যারা মার্ক্সবাদী, তারা কতটা গান্ধীবাদী, কতটা মার্ক্সবাদী, এবং যারা জাতীয়তাবাদের কথা বলছে তারা আদৌ কতটা জাতীয়তাবাদী, এইগুলো নিয়ে বুনিয়াদী কিছু প্রশ্ন থেকে যাচ্ছে। আমরা দেখছি এরা দল করে, রাজনীতি করে না, যে কারণে দলতন্ত্রই এদের শেষ কথা, এবং দলতন্ত্র দিয়েই গোটা ব্যাপারটা পরিচালিত হয়। যারা ক্ষমতায় থাকে তাদের কাছে একভাবে থাকে, আর যারা বিরোধীতে থাকে, বিরোধী বেঞ্চে বসে বা বিরোধী দল, তাদের কাছে যখন ক্ষমতায় থাকে তখন অন্য একটা স্বরূপ আমরা দেখতে পাই। যে কারণে এখন যে কথাগুলো বলে যতটা ন্যাশনাল মনে হয়, এবং নেতাদের কথাবার্তায় যতটা ন্যাশনাল মনে হয়, কাজের ক্ষেত্রে সেই ন্যাশনালিটি থাকে না। যে কারণে বাম আমলে একটা কোঅপারেটিভ সোসাইটির মেম্বারশিপ পেতেও একজন সাধারণ নাগরিকের গাল ঘাম ছুটে যেত। একটা সামান্য কোঅপারেটিভের সোসাইটির মেম্বারশিপ সিপিএম কাউকে ছাড়তে রাজি হয়নি বছরের পর বছর। এবার হচ্ছে এই জিনিস, আপনি বিজেপির বিরুদ্ধে কথা বলুন তো, তাদের হিন্দুত্বের পলিটিক্সকে আঘাত করে কোনো কথা বলুন, দল থেকে তাড়িয়ে দেবে, সে আপনাকে ডিবেট করবার জায়গাটুকু দেবে না। কংগ্রেসের কথা বাদ, একদমই গণতন্ত্রের পরিসরটা বিভিন্ন মতের পরিসর। সন্দীপ কিছু বলতে চাইছিল সংক্ষেপে, সন্দীপ আমার অনুষ্ঠান এখন শেষ। দল করে, তারা দল করেন, তারা দল করেন, তারা রাজনীতি করেন না। দলতন্ত্রের প্রতি তাদের সন্দীপ এবং মিরাতুন্দি এক লাইনে। সন্দীপ শোনা যাচ্ছে? এক লাইনে সন্দীপ কিছু বলতে চাইছিলেন। সন্দীপ কিছু বলতে চাইছিলেন, আমি আর সময় দিতে পারবো না। সন্দীপ। মিরাতুন্দি। আমি বলবো যে
আমি বলবো রাজনীতি আজ নিচে নামিয়ে নেওয়ার নীতিতে পরিণত হয়েছে, সেটা বন্ধ করবো আমরা সকলে মিলে। একদম, আমাদের সময় একদম শেষ। আমরা এই আলোচনায় অন্তত এটা বোঝাবার চেষ্টা করলাম যে রাজনীতি যে সংস্কৃতি সেটা যাতে নিম্নগামী না হয়, মানুষ যাতে এর চেহারাটা ধরতে পারে এবং মানুষ যাতে সচেতন হয়। একটু আগে সন্দীপ ইজম তাড়িত হওয়ার কথা বলছিল যে রাজনীতি যদি ইজমের দ্বারা তাড়িত হয় তাহলে হয়তো একটা দিশা খুঁজে পাবে। আমরা মনে করি হিউম্যানিজমে তাড়িত হোক না, মানবিকতা, মনুষ্যত্ব, রাজনীতি, সমাজনীতি, নাগরিকতা, এটাও তো একটা ইজম। আমি অন্তত প্রত্যাশা করব মানবিকতা, মনুষ্যত্বের মাপকাঠিতে রাজনীতি যদি চালিত হয় তাহলেই হয়তো এই হাহাকার, টিকিটের হাহাকারের বাইরেও আমরা অন্যরকম একটা রাজনীতির চেহারা বা রাজনীতিকে সামনে আসতে দেখব। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে এটা মনে করিয়ে দিচ্ছি যে আমরা এই ধরনের ব্যতিক্রমী আলোচনায় মূলত সাম্প্রতিক সময়টাকে একটু ঝুঁকে, একটু গভীরে গিয়ে বোঝবার চেষ্টা করব। নিছক চাপানুতন নয়, তর্ক বিতর্ক নয়, বুঝে নেওয়ার চেষ্টা। আসলে নিজেদের দিকেও তো ফিরে তাকাতে হয়, নিজের দিকেও তো আঙুলটা টানতে হয় যে এই যে সময়, এই যে খারাপ সময়, আমার নিজের কোথাও দায় থেকে যাচ্ছে না তো? আমার মনে হয় সেই বিষয়টাও খুব জরুরি এবং এই প্রশ্নটাই বারবার করব যে আমরা ঠিক থাকছি তো? আমরা যাদের পথ দেখাবো, যারা আলোচনা করছি, তাদেরও বোধহয় কিছু দায় থাকে, কিছু দায়িত্ব থাকে। আমার মনে হয় আমরা সবাই সম্মিলিতভাবে সেই দায়িত্ব পালন করবার প্রয়াস করব। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি। না, বানানো প্রশ্নের সাজানো উত্তর নয়, এমনকি চোখে চোখ রাখার নাটকও নয়। এখানে তীব্র প্রশ্ন আর তর্কে খুলে যাবে সব মুখোশ। না, খেলা হবে না, প্রশ্ন হবে, তর্ক হবে শির দ্বারা সোজা রেখে। প্রতি সোম থেকে শুক্রবার রাত ঠিক 8টায় 24 আওয়ার্স টিভিতে আমার সঙ্গে দেখুন অনুপম অনলাইন, রংহীন ভাবনার রংবাজি। অনুপম অনলাইন নিবেদন করছে সিটি রাইডার, আপনার অফিস যাওয়ার পথ এবার আরো সহজ।